আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ইরান মধ্যপ্রাচ্যে কিভাবে শক্তিশালী হচ্ছে, তার শক্তির পেছনে মূল উদ্দেশ্য কি, ইরানের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কি, এর লক্ষ্য কি, আমেরিকা এবং ইসরায়েল কেন ইরানকে সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছে, ইরানের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বারবার হামলা হলেও ইরান কেন সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিচ্ছে এবং ইরান ইসরায়েলের সম্পর্ক এবং শত্রুতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। মধ্যপ্রাচ্যে এবং মুসলিম বিশ্বে হাতে গোনা যে অল্প কয়েকটি দেশ নিজের পায়ে শক্তভাবে দাঁড়াতে চায়, ইরান তাদের মধ্যে অন্যতম। বিশেষ করে 1979 সালের বিপ্লবের মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্র গঠন এবং 1980 সালে শুরু হওয়া 8 বছর ব্যাপী ইরাক ইরান যুদ্ধের পর ইরান আরো স্পষ্টভাবে তার নিজের পায়ে দাঁড়ানোর প্রয়োজন অনুভব করে। তখন অভ্যন্তরীণ রাজনীতি থেকে অর্থনীতি, সামরিক শক্তি থেকে কূটনৈতিক শক্তি, সব ক্ষেত্রেই নিজের এই শক্তিশালী হওয়ার প্রয়োজন স্পষ্ট থেকে স্পষ্টতর হতে থাকে। এই শক্তি অর্জনের ক্ষেত্রে ইরান এমন এক রাষ্ট্রীয় এবং পররাষ্ট্রনীতি অবলম্বন করে যেটার দৃষ্টান্ত মুসলিম বিশ্বে বিরল। আজকে সেটা নিয়ে আলোচনা করব। ইরানের এই নীতিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেন আন্তর্জাতিক সম্পর্ক এবং পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষজ্ঞরা। তবে সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা হচ্ছে আদর্শ এবং বাস্তববাদের মাঝে ভারসাম্য রক্ষা করে চলা ইরানের রাষ্ট্রীয় এবং পররাষ্ট্রনীতি। ইংরেজিতে আইডিওলজি এবং প্র্যাগমাটিজমের মধ্যে ব্যালেন্স করে চলার নীতি হচ্ছে ইরানের পররাষ্ট্রনীতি। অনেকে এটাকে চাতুরতাও বলেন। ইরানের এই পররাষ্ট্রনীতি বিভিন্ন সময়ে শিয়া মতবাদ, আদর্শ, কৌশলগত, অর্থনৈতিক, কূটনৈতিক এবং আঞ্চলিক বিভিন্ন ঘটনা দ্বারা প্রভাবিত হলেও মূল রেখা থেকে কখনো বিচ্যুত হয়নি দেশটি। এই আদর্শ এবং বাস্তববাদের মাঝে ভারসাম্য রক্ষা করার বিষয়টি যদি বোঝা যায়, তাহলে মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান এবং এই ভিডিওর শুরুতে করা প্রশ্নগুলোর উত্তর জানা সহজ হবে। ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণার 2 বছর পর 1950 সালে ইরান ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং ইরানের সাথে ইসরায়েলের সখ্যতা গড়ে ওঠে। আরব ইসরায়েল যুদ্ধের পর এমনিতেই আরব দেশগুলোর সাথে ইসরায়েলের শত্রুতা এবং একটা ভয় কাজ করতো ইসরায়েলে যে আরব দেশগুলো শক্তিশালী হলে অথবা শক্তিশালী কোনো নেতা আসলে ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। ইরান ছিল তখন ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু এবং তেলের সাপ্লায়ার। তবে 1979 সালে ইসলামী বিপ্লবের পর আয়াতুল্লাহ খোমেনি যে রাষ্ট্রনীতি ঘোষণা করেন, তাতে ইরান স্পষ্টই তার বিপ্লব বা আদর্শকে মূল ভিত্তি করে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নেয়, যেখানে তাদের মূল স্লোগান ছিল লা শারকিয়া লা গার্বিয়া জুমহুরি ইসলামিয়া, অর্থাৎ পূর্ব না পশ্চিম না, শুধুমাত্র ইসলামিক প্রজাতন্ত্র। এখানে পূর্ব বলতে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নকে এবং পশ্চিম বলতে আমেরিকাকে বোঝানো হতো, কারণ তখন সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা ছিল দুই পরাশক্তি। তবে খোমেনি ক্ষমতায় বসার পর ইরানের রাষ্ট্রীয় নীতিতে যে বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পায় সেটি হচ্ছে ইসলামী বিপ্লবের অন্তরালে শিয়া মতবাদের প্রচার এবং দেশে দেশে শিয়া সংখ্যালঘুদের সাহায্য করার মাধ্যমে তাদের দিয়ে অস্ত্রধারী সংগঠন গড়ে ইরানের প্রক্সি বানানো, যার মধ্যে তখন আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের আক্রমণ চলাকালীন হাজারা সহ 7টি শিয়া গ্রুপকে সব ধরনের সহযোগিতা করা। এরপরে ফাতেমিয়ুন ব্রিগেড তৈরি করে এবং ইরানের হয়ে তারা সিরিয়ায় যুদ্ধ করে। আবার লেবাননে গৃহযুদ্ধ চলাকালীন শিয়া মিলিশিয়া বাহিনী গঠন করা এবং তাদেরকে সব ধরনের সহযোগিতা করা, যারা পরে হিজবুল্লাহ গঠন করে। যাই হোক, ফিরে যাই সেই 1980 সালের দিকে। তখন সদ্য ক্ষমতায় বসা এই খোমেনি সরকার ক্ষমতাচ্যুত রেজা শাহ পাহলেভির সময়ের অর্থনীতি, সামরিক শক্তি, সামরিক নীতি, রাষ্ট্রনীতিকে 180 ডিগ্রি পরিবর্তন করার জন্য যথেষ্ট সময় পাওয়ার আগেই 1980 সালে ইরাকের সাদ্দাম হোসেন আক্রমণ করে বসেন ইরানে। এই আক্রমণের অল্প কিছুদিনের মধ্যেই ইরাকের সৈন্যরা ইরানের প্রায় 150 কিলোমিটার ভিতরে ঢুকে পড়তে সক্ষম হয়। বিশাল সংকটে তখন ইরানের অস্তিত্ব। শুরু হয় ইরাক ইরান যুদ্ধ। তখন ইরানের হাতে থাকা আমেরিকার অস্ত্র এবং যুদ্ধ পরিচালনায় পারদর্শী অল্প কিছু লোক দিয়ে যুদ্ধ চালিয়ে যেতে হয় ইরানের। কিন্তু দিন যত যায় প্রশিক্ষিত লোকের অভাব এবং এই অস্ত্রের যন্ত্রাংশের প্রয়োজন তীব্রভাবে অনুভব করে ইরান।
এখানে এসেই সে এই নতুন একটা নীতির প্রয়োগ করে, যেটা একটু আগে বলেছিলাম, সেটা হলো প্রাগমাটিজম বা বাস্তববাদ। রাষ্ট্রের অস্তিত্ব রক্ষায় ইরান বাস্তববাদের প্রয়োগ করে, কারণ সে সময় ইরানের আরো বেশি অস্ত্র, সরঞ্জাম এবং প্রশিক্ষক দরকার। ইরানের হাতে আছে আমেরিকার অস্ত্র এবং এই অস্ত্রে পারদর্শী লোক, তাই তার দরকার আমেরিকার অস্ত্র এবং এই অস্ত্রে পারদর্শী প্রশিক্ষক এবং পরামর্শক। কিন্তু আমেরিকা থেকে সরাসরি অস্ত্র আনতে পারছে না ইরান, কারণ এক নম্বর হচ্ছে ইরানের উপরে অস্ত্র নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে আমেরিকা, আর দুই নম্বর হচ্ছে ইরাকের সাদ্দাম হোসেনকে সরাসরি সাপোর্ট দেয় আমেরিকা। এই সমস্যার সমাধানে ইরানের সামনে দুটো বিষয় থাকে বা দুটো সুযোগ চলে আসে। একটা হচ্ছে লেবাননে চলতে থাকা গৃহযুদ্ধ, যেখানে সিরিয়া পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে মরিয়া, আবার ইসরায়েলও সেখানে প্রক্সি যুদ্ধে লিপ্ত। আর দুই নম্বর হচ্ছে মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ায় মার্ক্সবাদী সান্দিনিস্তারা ক্ষমতা দখল করলে তাদের বিরুদ্ধে আমেরিকার সমর্থিত কাউন্টার রেভলিউশন বা কন্ট্রাদের যুদ্ধ। লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ এবং অন্য শিয়া সংগঠনগুলো বহু বিদেশি নাগরিককে বন্দী করে তখন, যাদের মধ্যে ছিল বহু আমেরিকান নাগরিক। এমনকি সিআইএর বৈরুত ব্যুরো চিফও ছিলেন তাদের মধ্যে। আমেরিকার একদিকে এই বন্দীদের সারানো দরকার, অন্যদিকে নিকারাগুয়ায় কন্ট্রাদের অর্থ ও অস্ত্র সহযোগিতা করা দরকার, আর ইরানের দরকার আমেরিকার অস্ত্র। তখন ইরান এবং আমেরিকার মধ্যে একটা গোপন চুক্তি হয়, পরে অবশ্য সেটা ফাঁস হয়। সেই গোপন চুক্তি অনুযায়ী ইরান হিজবুল্লাহর কাছে বন্দী থাকা মার্কিন নাগরিকদের মুক্তির ব্যবস্থা করবে, আর আমেরিকা ইরানকে অস্ত্র দিবে বা ইরানের কাছে অস্ত্র বিক্রি করবে। এই অস্ত্রের টাকা সরাসরি আমেরিকাকে না দিয়ে বরং সেটা দিতে হবে নিকারাগুয়ার ওই কন্ট্রাদের কাছে। এই ঘটনা ইরান কন্ট্রা স্ক্যান্ডাল নামেও পরিচিত। ইরানের তখনকার বিপ্লবী গার্ডের অন্যতম কমান্ডার মেহেদি হাশেমি পরবর্তীতে এই বিষয় নিয়ে লেবাননের একটা সাময়িকী, যার নাম হচ্ছে আশ-শিরা, সেখানে সাক্ষাৎকার দেন, যা প্রকাশ হয় 1986 সালের 3রা নভেম্বর। সেই সাক্ষাৎকারে তিনি এই গোপন অস্ত্র চুক্তির বিস্তারিত তুলে ধরেন এবং তিনি এর বিরোধিতা করেছেন বলেও জানান। এর কিছুদিন পর তাকে ভিন্ন ঘটনায় গ্রেফতার করা হয় এবং দেশদ্রোহিতার দায়ে তাকে ফাঁসি দেয় ইরান। এরপর ইরানে এই বিষয় নিয়ে আর কেউ কথা বলার সাহস পায়নি। আরব ইসরায়েল যুদ্ধের পর থেকেই মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোকে দুর্বল করতে ইসরায়েল মরিয়া ছিল। অন্যদিকে বিপ্লবের পর গঠিত ইরান ইসলামী প্রজাতন্ত্র অনেকটা দুর্বল ছিল। তার উপর সাদ্দাম হোসেনের আক্রমণ। ইসরায়েলের ভয় ছিল যে সাদ্দাম হোসেন যদি ইরান দখল করে নেয় তাহলে সে হয়ে উঠবে আরব বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেতা, মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা এবং ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি স্বরূপ। তাই সাদ্দামকে ঠেকাতে ইরানকে তখন অস্ত্র এবং প্রশিক্ষণ দেয় ইসরায়েল। শত্রু হলেও তার চেয়ে বড় হুমকিকে অঙ্কুরেই বিনষ্ট করার জন্য তখন অপেক্ষাকৃত দুর্বল শক্তিকে সহযোগিতা করাই ইসরায়েলের জন্য ছিল লাভজনক অপশন। তাই আমেরিকা এবং বিশ্বের অন্য সব দেশ থেকে ইরানের জন্য অস্ত্র কিনতে একটা কোম্পানি খোলে ইসরায়েল, যার প্রধান কার্যালয় ছিল আমেরিকাতে। পরে সেটা ব্রিটেনে স্থানান্তর করে এবং এর মাধ্যমে ইরানকে কমপক্ষে $2 বিলিয়ন অস্ত্র এবং সরঞ্জাম সাপ্লাই দেয় তখন ইসরায়েল। ইরানও তখন তার অস্তিত্ব রক্ষায় যার কাছ থেকে সম্ভব তার কাছ থেকেই অস্ত্র এবং প্রশিক্ষণ নেয়। সেখানে দর্শন বা আদর্শ পিছনে পড়ে থাকে, অর্থাৎ ইরানের দর্শন এবং আদর্শ, যেটা ইসলামী রাষ্ট্র কায়েম এবং ইসরায়েল ও আমেরিকার বিরোধিতা, এটা হলেও রাষ্ট্রের অস্তিত্ব সংকটে পড়ায় সে বাস্তববাদী সিদ্ধান্ত নেয় বা প্রাগমাটিস্ট বিদেশ নীতি প্রয়োগ করে এখানে। এবারে আসি ইরানের এই বিপ্লব রপ্তানি নিয়ে। ইরাক ইরান যুদ্ধ শেষ হলে ইরানের অস্তিত্বের উপরে হুমকিও অনেকটা হালকা হয়। বিশেষ করে ইরাকের দিক থেকে আসা হুমকিটা অনেকটাই কমে যায়। তখন আবার শুরু হয় আদর্শকে প্রাধান্য দেওয়া, অর্থাৎ ইসলামী বিপ্লবের ধারণার প্রচার প্রসার এবং রপ্তানি। 1989 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের এই আইডিওলজি এবং প্রাগমাটিজমের মধ্যে ব্যালেন্স বা ভারসাম্য রক্ষার নীতি আরো স্পষ্ট হয় এবং রাষ্ট্রীয়ভাবে এটাকে আরো বেশি গুরুত্ব দেওয়া হয়। তখন থেকে ইরান তার ইসলামী বিপ্লবের ধারণা বিভিন্ন দেশে রপ্তানি করতে শুরু করে। দেশে দেশে ইরানের দূতাবাসের পাশাপাশি
ইরান সাংস্কৃতিক কেন্দ্র বা সাংস্কৃতিক ঘর অথবা পার্সিয়ান কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করে। বিভিন্ন মুসলিম দেশে ওইসব দেশের নিজস্ব ভাষায় ইসলামী বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল এবং রাষ্ট্র পরিচালনার নীতি প্রচার করে বিভিন্ন বই পুস্তক সাময়িকী প্রকাশ করে ইরান এবং স্থানীয় ভাষায় রেডিও প্রচার করে। এভাবে চলে ইসলামী বিপ্লবের রপ্তানির চেষ্টা। এরপরে আসে 9/11। 2001 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর ইরানের দুই প্রতিবেশী রাষ্ট্র ইরাক এবং আফগানিস্তানে আমেরিকা হামলা চালায়। তখন ইরানের অস্তিত্বের উপরে আবার চাপ বাড়ে। এবারও ইরান প্রাগমাটিস্ট নীতি অবলম্বন করে। দুই মুসলিম দেশে এই হামলা নিয়ে ইরান চুপ থাকে, এমনকি গোপনে আমেরিকাকে সাপোর্ট দেয়। শুধু তাই না, আফগানিস্তান এবং ইরাকে যুদ্ধ চলাকালীন বিভিন্ন শিয়া সংগঠনকে একত্রিত করে ট্রেনিং দিয়ে তাদেরকে অস্ত্র সহযোগিতা দেয় ইরান, যারা পরবর্তীতে এই দুই দেশে প্রধান শক্তি হয়ে ওঠে। সময়ের সাথে ধীরে ধীরে আমেরিকা এই দুই দেশে দুর্বল হয়ে পড়লে ইরানের অস্তিত্বের উপর থেকে হুমকিও উঠে যায়। তখন ইরান আবার আদর্শকে সামনে নিয়ে আসে। এবারে অবশ্যই ইরান বুঝতে পারে যে ইসলামী বিপ্লব ঘটিয়ে বিভিন্ন দেশে তার মনমতো সরকার পরিবর্তন সম্ভব না। ততদিনে অবশ্য সৌদি আরব আবার ইরানের এই ইসলামী বিপ্লব মতাদর্শের বিপরীতে ওয়াহাবিজমের অধীনে বিভিন্ন দেশের সরকার এবং অন্য সব দলের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলে। সেটা অবশ্য দীর্ঘ আলোচনা, আরেকটা আলোচনার বিষয়। তবে এবার ইরান তার ভূমির চারিদিকে, তার দেশের চারিদিকে বিভিন্ন দেশে আরো বেশি প্রক্সি সংগঠনকে সাপোর্ট দিয়ে গড়ে তুলতে শুরু করে। এক্ষেত্রেও আদর্শ এবং বাস্তবতার ভারসাম্য রক্ষা করে। এই প্রক্সিদের ক্ষেত্রে সবার সামনে একই লক্ষ্য এবং একই স্লোগান নিয়ে আসে, সেটা হচ্ছে ইসরায়েলের ধ্বংস, আমেরিকার ধ্বংস। এক্ষেত্রে সে তার রাষ্ট্রীয় নীতি শিয়া মতবাদ হলেও সেটাকে মধ্যপ্রাচ্যে তার শত্রুদের দুর্বল রাখা এবং নিজের অস্তিত্বের নিরাপত্তা নিশ্চিত করতে কিছুটা সেই মতবাদকে পিছনে রাখে এবং অনেক সুন্নি সংগঠনকেও সমর্থন করে। যেমন ফিলিস্তিনে হামাস এবং ইসলামিক জিহাদ, আবার ইয়েমেনের আহলে সুন্নাত ওয়াল জামাতের সবচেয়ে কাছে থাকা শিয়া সংগঠন হুথিদের সমর্থনকে আমরা এভাবে মূল্যায়ন করতে পারি। আবার কোথাও শিয়া সংগঠন থাকলেও তাদের আদর্শ ইরানের রাষ্ট্রীয় স্বার্থের সঙ্গে সংঘাতপূর্ণ হওয়ায় ইরান ওইসব দেশ বা সংগঠনকে সমর্থন দেয় না। যেমন ইরাকে মুক্তাদা আল সাদরের নেতৃত্বাধীন শিয়া সংগঠন অথবা শিয়া অধ্যুষিত রাষ্ট্র আজারবাইজান। মুক্তাদা আল সাদর ইরাকে ইরানের ক্ষমতা খাটানোকে পছন্দ করেন না, আর ইরান আজারবাইজানকে তার অস্তিত্বের জন্য হুমকি হিসাবে দেখে, অথবা অন্য দিক থেকে বলতে গেলে আজারবাইজান ইরানকে তার অস্তিত্বের জন্য হুমকি হিসাবে দেখে। এছাড়াও আজারবাইজানের আবার আছে ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক। এই সব বিষয় নিয়ে এই দুটো দেশ এবং সংগঠনের সাথে ইরানের সম্পর্ক খারাপ। এইসব কারণে দেখা যায় যে ইরান ফিলিস্তিনি মুসলমানদের বিষয়ে ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে আপোষহীন হলেও চেচনিয়া, উইঘুর বা কাশ্মীরি মুসলমানদের জন্য সেই একই মনোভাব পোষণ করে না, বরং রাশিয়া, চীন এবং ভারতের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছে। সুতরাং এই আলোচনা এবং এই সব বিবেচনায় আমরা যদি ইরানের চারিদিকে তাকাই, তাহলে দেখা যাবে যে ইরান তার এই আদর্শ এবং বাস্তববাদের সামঞ্জস্যে পরিচালিত পররাষ্ট্রনীতির কারণে আজ ইরাক, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন, আফগানিস্তান, পাকিস্তান সহ বহু দেশে হয়তো তার প্রক্সি গঠন করতে পেরেছে অথবা বিভিন্ন সংগঠনের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলছে। এর মাধ্যমে ইরান একদিকে তার শিয়া মতবাদ প্রচার করতে সক্ষম হচ্ছে, অন্যদিকে অস্তিত্বের উপরে আসা সম্ভাব্য যে কোনো হুমকিকে নিজের সীমানা থেকে যোজন যোজন কিলোমিটার দূরে রাখতে সক্ষম হয়েছে। মধ্যপ্রাচ্যে ইরানই একমাত্র দেশ যার অস্তিত্ব সংকটে পড়লে শুধু নিজের দেশেই না, বরং দেশের বাইরেও লাখ লাখ যুবক জীবন দিয়ে লড়াই করতে সদা প্রস্তুত। আর মধ্যপ্রাচ্যে ইরানই একমাত্র দেশ যার উপরে কোনো আক্রমণ আসলে সে নিজে সরাসরি কিছু না করেও বিভিন্ন দেশে থাকা তার প্রক্সিদের মাধ্যমে সে আক্রমণের প্রতিশোধ নিতে বা পাল্টা আক্রমণ করতে সক্ষম। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে ইরান চায় কি? ইরান আসলে এখানে কয়েকটা বিষয় চায় বা কয়েকটা বিষয় সে তার টার্গেট হিসাবে নিয়েছে। এক নম্বর হচ্ছে
ইন্দুস নদী থেকে শুরু করে ভূমধ্যসাগর পর্যন্ত যে বিস্তৃত অঞ্চল, সেটা একসময় পারস্য সাম্রাজ্যের অধীনে ছিল, সেই অঞ্চলে একক ক্ষমতার অধিকারী হতে চায় ইরান। এর মাধ্যমে নিজেকে মধ্যপ্রাচ্যে এবং মুসলিম বিশ্বে সুপার পাওয়ার হিসেবে তৈরি করা। আর দ্বিতীয় হচ্ছে যথাসম্ভব শিয়া মতবাদ প্রচার করা, সেক্ষেত্রে ইসলামকে সামনে রেখে এবং ইসরায়েল আমেরিকার সাথে শত্রুতাকে ব্যবহার করা। তৃতীয় হচ্ছে নিজের অস্তিত্বের উপরে আসা যে কোনো আঘাত বা হুমকিকে প্রতিহত করা বা ধ্বংস করা। এই তিনটি কাজ করতে ইরান তিনভাবে এগুচ্ছে। এক নম্বর হচ্ছে পরমাণু অস্ত্র তৈরি করার দিকে এগুচ্ছে এবং বহু বছর ধরে কাজ করছে এই নিয়ে। ধারণা করা হচ্ছে ইরান হয়তো পরমাণু অস্ত্র তৈরিতে সফলতার প্রায় কাছাকাছি অবস্থানে পৌঁছে গেছে। তাই এই মুহূর্তে ইসরায়েল বা আমেরিকা ইরানের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আঘাত হানলেও ইরান পাল্টা আক্রমণ করে উত্তেজনা বাড়ানোর পরিবর্তে মাটি কামড়ে চুপ থাকার সিদ্ধান্ত নিচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে ইরানের এই পরমাণু অস্ত্র প্রকল্পে কোনো ধরনের ঝামেলায় জড়াতে চাচ্ছে না। আগামী কয়েক মাসের মধ্যে ইরান পরমাণু অস্ত্রের সফল পরীক্ষা করেছে বলে ঘোষণা দিয়ে নিজেকে মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার হিসেবে প্রকাশ করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তখন আবার এই অঞ্চলের আরব মুসলিম দেশগুলো আরো ভীত সন্ত্রস্ত হয়ে মার্কিনী ইসরায়েলি বলয়ে থাকতে বাধ্য হবে। এর মাধ্যমে আবার পরোক্ষভাবে মার্কিনীদেরই এই অঞ্চলে লাভ হবে। দ্বিতীয় হচ্ছে ইরান বিভিন্ন দেশে সরকারের সাথে সম্পর্ক রক্ষা করলেও সে নিজের প্রক্সি সংগঠনগুলোকেই বেশি গুরুত্ব দিয়ে গড়ে তুলছে। সরকার পরিবর্তন হলেও প্রক্সি সংগঠনগুলো ইরানের সাথে সব সময় নিবিড় সম্পর্ক বজায় রাখছে বা বজায় রাখবে। আর তৃতীয় হচ্ছে এই মুহূর্তে ইরানের জন্য সবচেয়ে বড় হুমকি ইসরায়েল। তাই ইসরায়েলকে সে উত্তর এবং দক্ষিণ দিক দিয়ে এমন ভাবে ব্যস্ত রেখেছে যে ইরানকে নিয়ে ব্যস্ত থাকার সময় এখন আর ইসরায়েলের নেই বা সময় কম। আর ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে দাঁড়ানোর কারণে ইরান মুসলিম বিশ্বে শিয়ারা ছাড়াও সুন্নিদের মধ্যে তার জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই নীতিতে কতটা সফল হতে পারে দেশটি। আসলে বর্তমান বিশ্ব পরিস্থিতি এবং শত অবরোধ, নিষেধাজ্ঞা, হামলা, মামলা, নাশকতার পরেও ইরান তার আইডিওলজি এবং প্র্যাগমাটিজমের মধ্যে ব্যালেন্স করে সঠিক সময়ে তার নিজের জন্য সঠিক সিদ্ধান্তটি নিতে পারার কারণেই এতদূর পর্যন্ত এসে পৌঁছতে পেরেছে এবং সব চড়াই উতরাই পেরিয়ে এ পর্যন্ত এসেছে। এখনো পর্যন্ত সে তার নীতি এবং কৌশলে সফল, এটা বলা যায়। তার এই সফলতার ধারায় গতি পাবে যদি সে শীঘ্রই পরমাণু অস্ত্রধর রাষ্ট্রে উন্নীত হতে পারে, কারণ তখন তার উপরে আক্রমণ করার সাহস অনেক কম থাকবে ইসরায়েল এবং আমেরিকার। তবে প্রশ্ন থেকেই যায়, ইরানের এই যে শক্তিশালী হওয়া, এতে মুসলিম বিশ্ব কি উপকৃত হবে নাকি আরো বেশি হুমকির মুখে পড়বে? এই প্রশ্নটি রেখেই আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।